তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব 16। সময় কারোর জন্য থেমে থাকে না, তারা স্রোতের মতো চলহমান, যেটা একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না। বলতে বলতে তারা সূর্যের জীবন থেকে চলে যায় একটি সপ্তাহ। সব ভালো মতোই চলছে। তুর্যের কোম্পানির কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কাল থেকে তুর্য বলতে গেলে আজকাল বেশ ব্যস্ত মানুষ। সেই সকাল 9টায় বের হয়, আবার ফেরে রাতের 12টা-1টা নাগাদ। তারার সাথে আজকাল তার দেখা হয় না বললেই চলে। তুর্য সেদিনের পর থেকে আর তারার রুমে যায় না। নিজেকে বহু কষ্টে সামলে নিয়েছে, নিজেকে যত পারে কাজের মধ্যে রাখার চেষ্টা করে। তারাও সেদিন থেকে তুর্যের সাথে দেখা হয় না। মাঝে মাঝে সকালে বলতে গেলে 2-1 মিনিটের জন্য দেখা পাওয়া যায়। তারার অবশ্য এসবে কিছু যায় আসে না, সে তার মতো করে দিব্যি চলছে। সেদিনের পর তারা শ্রাবন্তীর সাথে টানা 4 দিন কথা বলেনি। শ্রাবন্তী 4 দিন তার পেছন পেছন ঘুরে মাপ চাইতে চাইতে বেচারির পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছিল। শেষ মুহূর্তে অনেক কষ্টে ফারদিন তিথি তাদের মিল করিয়ে দেয়। তারা নিজের রোজকার রুটিন অনুযায়ী চলছে বলতে গেলে। তারা আজ বিকেলে বসে আছে ড্রয়িং রুমের সোফায়, সাথে শ্রাবণও বসে আছে। তবে বসে আছে বললে ভুল হবে, দুজনে বসে গেমস খেলছে আর চিল্লিয়ে পুরো বাড়ি মাথায় তুলছে। বাড়িতে 3 কর্ত্রী ছাড়া কেউ নেই। ওপর থেকে পিয়ন্তি বেগম মেয়ের এমন চিল্লানিতে বেশ বিরক্ত। তিনি ঘরে নিজের কাপড়গুলো গুছাচ্ছিলেন। মেয়ের এমন গলা ফাটা চিৎকার পিয়ন্তি বেগমের রাগে রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ির কাছে আসতেই গলার আওয়াজ আরও প্রখর হয় তার কানে, যেন তার কান ফেটে যাবার জোগাড় হয়েছে। তিনি সিঁড়ি দিয়ে নেমে তারার কাছে যায়। পেছন থেকে তারার হাত থেকে ফোন টান দিয়ে নিয়ে নেয়। আচমকে এমন হয় ভরকে যায় তারা। পেছন ফিরে তাকাতেই দেখতে পায় তার মা রণচণ্ডী রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। তারা শুকনো ঢোক গিলে বেক্কেল মার্কা হাসে পিয়ন্তি বেগমের দিকে তাকিয়ে। পিয়ন্তি বেগম রাগে গর্জে বলে ওঠে, তোর লজ্জা করে না? এত বড় ধেড়ে মেয়ে হয়ে তুই বাচ্চাদের মতো করে খেলছিস? পড়াশোনা তো নেই, সারাদিন শুধু বাদরামি করে বেড়াস। আর তোর পেছনে আমরা গাড়ি গাড়ি টাকা উড়াচ্ছি, তাই না? তারার চোখ মুখ খিচে বসে হজম করছে পিয়ন্তি বেগমের কথা। পিয়ন্তি বেগম ফের বলে ওঠে, সবার লাই পেয়ে পেয়ে মাথায় উঠে গেছো তুমি, তাই না? কাউকে তোয়াক্কা করো না। কলেজ থেকে আসার পর তোকে তো একটা দিনও দেখি না বই নিয়ে বসতে। কি সাঁতার পড়াশোনা করিস তুই শুনি? বলে পিয়ন্তি বেগম থামে। তার ঠোঁট উল্টে বসে আছে মাথা নিচু করে। তা দেখে পিয়ন্তি বেগম শাসিয়ে বলে ওঠে, আজ তোর নতুন টিউটার আসবে। এবার যদি এটাকেও তুই ভাগিয়ে দিস, দেখিস তোকে আমি এবার কি করি। তোর পিঠে যদি আমি খুন্তি না ভেঙেছি, আমার নামও পিয়ন্তি খান নয়। বলে পিয়ন্তি বেগম থামে। তারার অবস্থা বেহাল, তার কেঁদে দেবার জোগাড়। আবার নতুন টিউটার? কথা শুনেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। ঠোঁট উল্টে কাদো কাদো মুখ নিয়ে তাকিয়ে আছে পিয়ন্তির দিকে। যদি তার মার এই ইনোসেন্ট মুখ দেখে একটু মায়া হয়, কিন্তু না, তার এই পাষাণ হৃদয় মার মন গলাতে পারল না। উল্টো তিনি হনহন করে উপরে হাঁটা দেয়। পিয়ন্তি বেগম যেতে তারা অসহায় মুখ নিয়ে তাকায় শ্রাবণের দিকে। শ্রাবণও অসহায় মুখ নিয়ে তাকায়। শ্রাবণ তার অসহায় কণ্ঠে বলে ওঠে, এবার কি করবে তারা আপু? তারা মুখ মলিন করে বলে, জানি না। শ্রাবণ বলে ওঠে, তাহলে কি তুমি পড়বে? শ্রাবণের কথায় তারা চোখ মুখ কুঁচকে বলে ওঠে, জীবনেও না। তাহলে কি করবে? না পড়লে তো সেজমা তোমায় মারবে। শ্রাবণের কথায় তারা দুষ্টু হেসে বলে ওঠে, আসতে দে নতুন ছাগলটাকে, তারও দেখবি তার এই তারা আপু কি জিনিস। আমাকে পড়াতে আসা, তাই না? ওই নতুন ছাগলকে যদি আমি আজকের ভেতরে তাড়িয়ে না ছেড়েছি, তাহলে আমার নামও তাজরিন খান তারা না। বলেই শয়তানি হাসে তারা, সাথে শ্রাবণও। সন্ধ্যায় ড্রয়িং রুমে বই নিয়ে বসে বসে নখ কামড়াচ্ছে তারা। পাশে তার চামচা শ্রাবণও বই নিয়ে বসে আছে, কারণ শ্রাবণও তারার সাথে পড়বে। নতুন টিচার এখনো আসেনি। পিয়ন্তি বেগম নতুন টিচারের জন্য নাস্তা তৈরি করছে। শারমিন বেগম, আজমিরা বেগম একটু ছাদে গেছেন সময় কাটানোর জন্য, এই সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা উপভোগ করতে। পিয়ন্তি বেগমও যেত, কিন্তু নতুন টিচার আসবে তাই যাচ্ছে না। প্রথম বাড়িতে আসবে, টুকটাক কথা বলে তারপর সে যাবে। পিয়ন্তি বেগম নুডলস রান্না করছে আর তার মেয়ের কাহিনী দেখছে। তারাকে নখ কামড়াতে দেখে শ্রাবণ দেখে দেখে নখ কামড়াচ্ছে। পিয়ন্তি বেগম সবকিছু রেডি করে তাদের দিকে এসে টি টেবিলের ওপর রাখে খাবারগুলো। পিয়ন্তি বেগম খাবার রেখে তারার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে,
আজকে যদি কোনো গন্ডগোল তোরা দুটোই করিস তাহলে তোদের পিঠে আজ আমি আমার খুন্তি ভাঙবো, মনে আছে তো? পিয়ন্তি বেগমের কথায় তারা মুখ ভেঙচি কাটে। তারা দেখে পিয়ন্তি বেগম দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে। পিয়ন্তি বেগমের কথা শেষ হতে না হতেই দরজার সামনে একজন ভদ্রলোকের ডাক পড়ে, আসতে পারি? পুরুষালী কণ্ঠ শুনে ফিরে তাকায় সকলে। তারা উকি দেয় দরজার দিকে। 24-25 বয়সীর একটি ছেলে, চোখে চশমা লাগানো, বাবা কাকাদের মতো প্যান্ট শার্ট পরেছে, মুখে ক্যাবলাকান্তের মতো হাসির ঝুলিয়ে রেখেছে। তারা আর শ্রাবণ দুজন দুজনের দিকে তাকাতাকি করে। পিয়ন্তি বেগম ভ্রু কুঁচকে বলে ওঠে, জি আপনি কে? পিয়ন্তি বেগমের কথায় ছেলেটি ক্যাবলাকান্তের মতো তার 32 পাটি দাঁত বের করে হেসে বলে ওঠে, জি আমার নাম আদিত্য, আমাকে হামিদ আঙ্কেল আসতে বলেছিলেন। পিয়ন্তি বেগম বুঝতে পারে, মুখে হাসি ঝুলিয়ে বলে ওঠে, ও হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনিই নতুন টিচার আমার মেয়েকে আর আমার ছেলেকে পড়ানোর কথা। পিয়ন্তি বেগমের কথায় আদিত্য আগের ন্যায় হেসে বলে ওঠে, হ্যাঁ। আদিত্যের কথা শেষ হতে না হতে তারা শ্রাবণের কানে কানে ফিসফিস করে বলে ওঠে, ছি ভাই, আমাদের টিচার নাকি এই ক্যাবলাকান্ত। তারার কথায় শ্রাবণ আদিত্যের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি এই ছাগলের কাছে পড়বো না আপু, যে করেই হোক আজকে আমরা এটাকে তাড়াবো। শ্রাবণের কথায় তারা ফিসফিস করে বলে ওঠে, চিন্তা করিস না, একবার খালি বাবার ওই দরজার বউটা যাক, তারপর আমাদের খেলা শুরু হবে। বলেই তারা আর শ্রাবণ দুষ্টু হাসে। পিয়ন্তি বেগম খুশিতে উৎফুল্ল হয়ে বলে ওঠে, আপনি দাঁড়িয়ে থাকবেন না, আসুন আসুন এখানে বসুন। পিয়ন্তি বেগমের কথায় আদিত্য হেসে ভেতরে ঢুকে। পিয়ন্তি বেগম চলে যায় শরবত আনতে। আদিত্য সোফায় গিয়ে বসে, তারাদের দিকে তাকিয়ে তার 32 পাটি বের করে হাসি দেয়। তারা আর শ্রাবণ সেটা দেখে তারাও তাদের সব দাঁত বের করে জোরপূর্বক হাসে। তারা মনে মনে কিরমির করতে করতে বলে ওঠে, আহাম্মক একটা, কিভাবে বলদের মতো 32 পাটি দাঁত বের করে হাসতে দেখো, অসহ্য। এনাকে আবার আমাকে পড়াবে, অসম্ভব, আজকেই তোর ব্যবস্থা করছি আমি, ওয়েট করো হাদারাম। বলেই তারা মুখ ভেঙচি কাটে আড়ালে। পিয়ন্তি বেগম শরবত নিয়ে আসে আদিত্যের দিকে এগিয়ে নিয়ে বলে ওঠে, নিন শরবতটা নিন। আদিত্য পিয়ন্তি বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি আপনার ছেলের বয়সী আন্টি, আমাকে আপনি বলে সম্বোধন করবেন না প্লিজ। আদিত্যের কথায় পিয়ন্তি বেগম বেশ সন্তুষ্ট হয়। তিনি খুশি মনে মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আদিত্য শরবতের গ্লাসটা হাতে তুলে নিয়ে এক চুমুক দেয়। তারার শরীর রাগে কিরমির করছে। এই আদিত্য নামের ভ্যাবলাকান্তটাকে দেখলেই তার গা জ্বলে যাচ্ছে। পিয়ন্তি বেগম তারাদের দিকে ইশারা করে আদিত্যের উদ্দেশ্যে বলে ওঠে, এই যে ওরা দুজন তোমার স্টুডেন্ট, আজ থেকে তুমি ওদেরকেই পড়াবে। ওরা একটু পড়াশোনায় কাঁচা, তুমি একটু ম্যানেজ করে নিও বাবা। পিয়ন্তির কথায় তারা মুখ ভেঙচি কেটে আস্তে করে বলে, যত সব আদিক্ষেতা, এখন আবার বাবা বাবা শুরু করেছে, যেন কোন জন্মের ছেলে তার। বলেই তারা থামে। পিয়ন্তি বেগমের কথা আদিত্য হেসে জবাব দেয়, আপনি চিন্তা করবেন না আন্টি, আমি ম্যানেজ করে নিব। পিয়ন্তি বেগম আদিত্যের কথায় খুশি হয়। তিনি আদিত্যের উদ্দেশ্যে বলে ওঠে, ঠিক আছে, তাহলে তুমি ওদের পড়ানো শুরু করো বাবা, আমি আর ডিস্টার্ব করতে চাই না। আমি উপরে গেলাম, কোনো প্রয়োজন হলে সার্ভেন্টকে দিয়ে আমার কাছে খবর পাঠিও। পিয়ন্তি বেগমের কথায় তারা মাথা নাড়িয়ে সায় জানায়। পিয়ন্তি বেগম যাবার আগে তারার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে শাসিয়ে যায়, যার অর্থ কোনো রকম বাদরামি করলে আজ তোর খবর আছে। তারা শুধু প্রতি উত্তরে মুখ ভেঙচি কাটে। পিয়ন্তি বেগম আদিত্যের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। পিয়ন্তি বেগম যেতে তারা আর শ্রাবণ বিজয়ের হাসি হাসে। তারা শ্রাবণের কাছে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, সব ঠিক আছে তো ভাই, জিনিসটা জায়গা মতো রেখেছিস? তারার কথায় শ্রাবণ ভাব নিয়ে বলে ওঠে, চিন্তা করো না আপু, সব ঠিক আছে। তারা মুচকি হেসে বলে, তাহলে কাজ শুরু করা যাক। তারার কথায় শ্রাবণ হালকা হাসে। আদিত্য তাদের দিকে তাকিয়ে চশমাটা একটু ঠেলে দাঁত বের করে হেসে বলে ওঠে, তা তোমরা বই বের করো, প্রথমে কোন বইটা পড়তে চাও শুনি? তারা জোরপূর্বক হেসে বলে ওঠে, প্রথমে বায়োলজি দিয়েই শুরু করি। আদিত্য মাথা নাড়িয়ে সায় জানায়। শ্রাবণ ইংরেজি নিয়ে বসে। তারা বইটা এগিয়ে দেয় আদিত্যের দিকে। আদিত্য হেসে বইটি হাতে নেয়। বইটি খুলে তার পৃষ্ঠা উল্টাতে থাকে। তারা আর শ্রাবণ দুজন দুজনের দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। তারা গলা খাকিয়ে বলে ওঠে, স্যার আমি একটু আসছি। তারার কথায় আদিত্য মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তারা ওঠার সময় শ্রাবণকে ইশারা করে। শ্রাবণ ইশারা মতো কাজে লেগে পড়ে। তার ইংরেজি বই বের করে বলে ওঠে, আপু আসতে আসতে আমাকে একটু রিডিংটা বলে দিন। আদিত্য হেসে বইটা নিয়ে রিডিং বলে দিতে শুরু করে।
এই ফাঁকে তারা রান্নাঘরে চলে যায়, আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। একটা বক্স থেকে একটা কাগজে মোড়ানো কিছু বের করে, হাতে গ্লাভস পরে নেয়, কাগজটা হাতে নিয়ে শয়তানি হাসি হাসে। আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে যায় আদিত্যর দিকে। তারাকে শ্রাবণ দেখে আদিত্যকে আরও ব্যস্ত রাখতে শুরু করে। আদিত্যর পেছনে এসে চুপি চুপি শব্দবিহীন দাঁড়ায় তারা। তারপর হাতে লুকানো কাগজে মোড়ানো পাউডারগুলো বের করে খুব সাবধানে আদিত্যের শার্টের ভিতরে দিয়ে দেয় গলার দিকটাতে। কাজ হয়ে গেলেই তারা ঠোঁট বাঁকিয়ে হাসে, কাগজটা মুড়িয়ে ফেলে দেয় দূরে। হাতের গ্লাভসগুলো খুলে ফেলে তারপর কোনো কিছু না হওয়ার ভান করে বসে পড়ে নিজের জায়গায়। দুজনেই খুব সিরিয়াস মুড নিয়ে পড়ছে, যেন তাদের মতো মেধাবী ছাত্রছাত্রী এই বাংলাদেশে আর একটাও নেই। কিছু সময় পার হতে আদিত্যর শরীর কেমন চুলকাচ্ছে। আদিত্য হালকা মোচড়ামুচড়ি করতে থাকে, হাত দিয়ে পিঠ চুলকাতে থাকে। তারা সেদিকে তাকায়, তারা তাকাতেই আদিত্য জোরপূর্বক হাসে। তারাও তাই মনে করে মনে মনে বলে ওঠে, বিছুটি খালার কাজ শুরু করেছে, এবার বুঝবে সোনা চুলকানি কাকে বলে। আদিত্যকে এমন মোচড়ামুচড়ি করতে দেখে তারা সিরিয়াস ভাব নিয়ে বলে ওঠে, আপনার কি কিছু হয়েছে স্যার? তারার কথা আদিত্য জোরপূর্বক হেসে বলে, না না কিছু হয়নি, তোমরা পড়ো। আদিত্যর কথায় তারার কথা না বাড়িয়ে মাথা নাড়ায়। সময় যত যাচ্ছে তত চুলকানিটা যেন বাড়ছে। এবার অবস্থা বেশ খারাপ। আদিত্য এবার জোরে জোরে চুলকাতে থাকে। ও আ করতে থাকে। আদিত্য এবার দাঁড়িয়ে পড়ে। পুরো শরীর তার অসম্ভব চুলকাচ্ছে। আদিত্য চুলকাতে চুলকাতে বলে ওঠে, ওরে বাবারে কি চুলকাচ্ছে রে, ওরে মারে কি মরে গেলাম রে, বলে সব জায়গায় ছোটাছুটি করতে থাকে। দেওয়ালে গিয়ে পিঠ ঘষতে থাকে পাগলের মতো। আদিত্যের কাণ্ড দেখে তারা আর শ্রাবণ হেসে লুটোপুটি খাচ্ছে। তারার হাসতে হাসতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রীতিমতো। সে হাসতে হাসতে সবাই আতশোয়া হয়ে পড়েছে। আদিত্য পুরো ড্রয়িং রুম দৌড়াচ্ছে, যেটা পাচ্ছে সেটাতেই শরীর ডলছে। আদিত্যের চিৎকার বাড়ির ছোট বড় সকলেই নেমে আসে। তিনকর্তি দৌড়ে নিচে নেমে আদিত্যের এই অবস্থা দেখে পিয়ন্তি বেগম তড়িঘড়ি করে তার কাছে গিয়ে বলে ওঠে, কি হয়েছে বাবা, তুমি এমন করছো কেন? আদিত্য সিলিং রেলিংয়ের সাথে পিঠ ঘষতে ঘষতে বলে ওঠে, জানি না আন্টি, হঠাৎ করে শরীরটা কেমন চুলকাচ্ছে। ও মাগো, পুরো কথা আর আদিত্য শেষ করতে পারে না। পুরো ড্রয়িং রুম জুড়ে দৌড়াচ্ছে। তারা হাসতে হাসতে বেহাল অবস্থা তার। সাথে এখন আবার যোগ দিয়েছে আকাশ, মেঘা, লাবণ্য। তারাও হাসতে হাসতে শেষ। আজমিরা বেগম, শারমিন বেগম কখন থেকে তাদের চোখ রাঙাচ্ছে, কিন্তু তারা শুনলে তো তারা তাদের মতো করে হেসে যাচ্ছে। আদিত্য চশমা টশমা সব খুলে ফেলে পরনের শার্টটাও খুলে ফেলে দেয়। আদিত্য শরীর চুলকাতে চুলকাতে পিয়ন্তি বেগমকে বলে ওঠে, আমি আসি আন্টি। ও মাগো কি চুলকাচ্ছে, আমি আর আপনার বাড়ির ছেলে মেয়েকে পড়াবো না, মাফ করবেন আন্টি, আমি গেলাম। বলে আদিত্য ছুটতে থাকে। পিয়ন্তি বেগম পেছন পেছন ছুটে গিয়ে বলে ওঠে, আরে আরে শোনো বাবা, শোনো, এভাবে না পড়ে চলে যেও না। আরে বাবা শোনো। কে শোনে কার কথা? আদিত্য সে তো ভোদর, প্রাণ থাকতে সে আর এই বাড়ির চৌকাট পেরোবে না। তার জন্মের শিক্ষা হয়েছে। পিয়ন্তি বেগম অসহায় চোখে তাকিয়ে থাকে দরজার দিকে। তারা হাসতে হাসতে সোফা থেকে পড়ে গেছে, তবুও তার হাসি থামছে না। পেট চেপে সে হুহা করে হাসছে। পিয়ন্তি বেগমের কানে আসতে সে পেছন ফিরে তাকায়। তারার হাসি দেখে আর বুঝতে বাকি রয় না। পিয়ন্তি বেগম রাগে ফুঁসছে উঠে। রাগে তার কান দিয়ে ধোঁয়া বের হওয়ার উপক্রম। তিনি পুরো তারাপুঞ্জ কাঁপে চিৎকার দিয়ে বলে ওঠে, তারার বাচ্চা! পুরো তারাপুঞ্জ যেন কেঁপে ওঠে, সাথে মানুষগুলাও। তারা মুহূর্তে হাসি বন্ধ হয়ে যায়। পিয়ন্তি বেগম চিৎকারে শুনে শুকনো ঢোক গেলে তারা। পিয়ন্তি বেগম রাগে ফুঁসছে। তারা পিয়ন্তি বেগমের দিকে তাকিয়ে সবগুলো দাঁত বের করে বেক্কেলের জোর পূর্বক হাসে। তা দেখে পিয়ন্তি বেগম তেড়ে আসতে থাকে তার দিকে। তারা বসা থেকে উঠে চিৎকার দিয়ে বলে ওঠে, ও নানু গো বাঁচাও! বলেই চিৎকার দিয়ে দেয় ভোদর। পেছন পেছন পিয়ন্তি বেগম ছুটতে ছুটতে বলে ওঠে, আজ তোকে হাতে পাই, আজ তোর খবর আছে, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, দাঁড়া তুই আজকে। বলেই ছুটতে থাকে। তারা পুরো বাড়ি ঘুরছে, সামনে পেছনে না তাকিয়ে শুধু ছুটছে আর চিৎকার করে করে বলে উঠছে, ও নানু গো কি মেয়ে পয়দা করলা গো, কথায় কথায় আমারে মারে গো, এমন মাইয়া পয়দা করছো তো করছো, আমার বাপের গলায় ঝুলাইলা কেন গো? বলেই ছুটতে থাকে।
তারার কথায় পিয়ন্তি আরও ফুঁসে ওঠে। বাড়ির সবাই হা করে তাকিয়ে আছে। শারমিন বেগম ও আজমিরা বেগম এদিক ওদিক তাকাচ্ছে তো পিয়ন্তি বেগমকে ধরে থামানোর চেষ্টা করছে, কিন্তু তারা পিয়ন্তিকে ধরতে পারলে তো তারা পুরো বাড়ি ছুটছে। পিয়ন্তি বেগম পুরো হাঁপিয়ে গেছে, তাও তিনি হাল ছাড়বে না। আজের উচিত শিক্ষা তিনি দিয়েই ছাড়বে। তখনই বাড়িতে প্রবেশ করে তুর্য। তুর্য বাড়ির ভেতর প্রবেশ করতে হা হয়ে যায়। তারাকে আর পিয়ন্তি বেগমকে এভাবে ছুটতে দেখে সে অবাক হয়ে তাকিয়ে আছে। আজ তার অফিসে তেমন কাজ না থাকায় চলে এসেছে বাড়িতে, আর এসে এগুলো দেখতে সে তো অবাক। তারা তো চোখ মুখ বুজে ছুটছে আর পাগলের মতো দৌড়াচ্ছে। পিয়ন্তি বেগম মাঝে মাঝে থেমে দৌড়াচ্ছে। শারমিন বেগম আর আজমিরা বেগম অসহায় মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। বাকিরা হা করে দাঁড়িয়ে আছে। শ্রাবণ এক কোণে চুপচাপ বসে আছে। তুর্য কিছুই বুঝতে পারছে না কি হয়েছে, কিছু বলতেও পারছে না, কারণ সেই সুযোগটাই আর নেই। তারা দরজার দিকে তাকাতেই তুর্যকে দেখে। প্রাণ ফিরে পায় এই মুহূর্তে। তাকেই একজনই বাঁচাতে পারে, আর কেউ না। পিয়ন্তি বেগম তুর্যের মুখের ওপর কিছু বলবে না সেটা তারা জানে। তারা তুর্যকে দেখে তার দিকে ছুটে আসতে আসতে বলে ওঠে, তুর্য ভাইয়া আমাকে বাঁচাও। বলেই ছুটে সে তুর্যের পেছনে গিয়ে তাকে জাপটে ধরে আড়াল হয়ে যায়। হঠাৎ এমন পেছনে গিয়ে জাপটে জড়িয়ে ধরায় তুর্য কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ে, তবে সেটা ব্যালেন্স করে নেয় সে। পিয়ন্তি বেগম এসে থামে তুর্যের সামনে, হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, এবার কোথায় যাবি তুই? হ্যাঁ, এবার যাবি কোথায়? আজকে তো তোকে আমি। বলেই তেড়ে যেতে নিলে তুর্য পিয়ন্তি বেগমকে আটকায়। তারা ভয়ে তার দুই হাত দিয়ে তুর্যের শক্তপোক্ত পেটখানা সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে, তার সাথে মিশে যায়, পিঠে মুখ লুকায়। তুর্য তার শরীরের আকার তার শরীরে অনুভব করতে পারছে। তুর্য তাকায় পেটের দিকে, যেটা এই মুহূর্তে তার প্রিয়সীর নরম হাত জোড়া দিয়ে শক্ত করে জড়িয়ে আছে, তার পুরো পেট। তুর্য ঘাড় ঘুরিয়ে একটাবার তারার পানে চায়। দেখে ভয়ে সে মুখ লুকিয়ে আছে তার পিঠের সাথে। তুর্য তারার এমন ভয় পাওয়া দেখে বুঝতে পারে নিশ্চয় এই মেয়ে আবার কোনো বাদরামি করেছে, যার জন্য এমন পিয়ন্তি বেগম তার পেছন ছুটছে। কিন্তু এই মুহূর্তে তাকে তারাকে বাঁচাতে হবে, তাই সে তারাকে আড়াল করে পিয়ন্তি বেগমকে থামিয়ে দিয়ে বলে ওঠে, কি হয়েছে মেজমা? কি করেছে তারা? এভাবে ওকে মারতে আসছো কেন? তুর্য তারাকে আড়াল করা দেখে পিয়ন্তি বেগম রাগে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, ওকে তো এখনো মারিনি, তবে এবার মারবো। বলে আবার তেড়ে আসতে নিলে তুর্য বাম হাত প্রসার করে তারাকে আড়াল করে নিয়ে বলে ওঠে, আগে বলো তো কি হয়েছে? তুর্যের কথায় পিয়ন্তি বেগম থেমে যায়। অভিযোগের কণ্ঠে রাগে এক নাগারে বলে ওঠে, কি হয়নি তুই আমাকে তাই বল। প্রতিবার যতগুলো টিচার আনি তাদের এই বজ্জাত মেয়ে একদিনের মধ্যে বের করে দেয়। কারো চুল কেটে দেয়, কারো খাবারে মরিচের গুঁড়া মিশিয়ে দেয়, কাউকে আবার ভূতের ভয় দেখায়, আবার কাউকে ভূত সেজে, আবার ইচ্ছে মতো কেলাই। ওর জ্বালায় একটা টিচার আমি রাখতে পারি না। আজ ভাইজান একটা ছেলে পাঠিয়েছে ওকে পড়ানোর জন্য। ছেলেটা কি ভদ্র, আমি খাবার দিয়ে কথা বলে খালি উপরে গিয়েছি, এসে দেখি ছেলে নাজেহাল অবস্থা। কে জানে এই ফাজিল মেয়ে ওই ছেলেটার সাথে কি করেছে। ছেলেটা পাগলের মতো করে শরীর চুলকাচ্ছিল। যাবার সময় আমাকে বলে, আমি আর পড়াতে আসবো না আন্টি, মাপ চাই। বলেই ছেলে দৌড়ে চলে যায়। ওর জ্বালায় আমি পুরো অতিষ্ঠ হয়ে গেছি। ঠিকমতো পড়াশুনো করে না, কলেজ থেকে এসে পড়ে পড়ে ঘুমায় আর গেমস খেলে। একটা দিন বই নিয়ে বসে না। প্রতি পরীক্ষায় এই মেয়ে ফেল করে। এসএসসিতে আল্লাহ জানে কিভাবে পাশ করেছে। পড়াশোনার প্রতি একটুও মনোযোগ নেই। প্রতি মাসে ওর বাবা চাচারা মিলে ওর পেছন পেছন গাড়ি গাড়ি টাকা নষ্ট করছে। আর এই ফাজিল মেয়ে পড়াশোনা না করে খালি টই টই করে বেড়ায়। বাড়ির প্রতিটা ছেলে মেয়ে টপার, আর এই মেয়ে পারে খালি ফেল করতে। তাহলে তুই বল, একে মারবো না তো কি আমি তাকে কাকে মারবো শুনি? এক নাগারে কথাগুলো বলে থামে পিয়ন্তি বেগম। তুর্য সবটা মন দিয়ে শুনে সকলেই তাকিয়ে আছে তাদের দিকে। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকায় তারার দিকে। তার পিঠে মাথা কপাল ঠেকিয়ে ঠোঁট উল্টে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। তুর্য দীর্ঘশ্বাস ফেলে পিয়ন্তি বেগমের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলে ওঠে, আমি দেখছি তুমি শান্ত হও। তুর্যের কথায় পিয়ন্তি বেগম হাল ছেড়ে বলে ওঠে, এই মেয়েকে আমার চেনা হয়ে গেছে, এ শুধরাবার নয়। পিয়ন্তি বেগমের কথায় তুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি দেখছি তুমি শান্ত হও। কালকে থেকেও ঠিকমতো পড়াশোনা করবে। এবার তুমি ঘরে যাও, আমার উপর তো বিশ্বাস আছে তোমার। তুর্যের কথায় পিয়ন্তি বেগম এবার শান্ত হন। যত যাই হোক, তিনি তুর্যকে নিজের ছেলের চাইতেও বেশি বিশ্বাস করে আর ভরসা করে। পিয়ন্তি বেগম আর চোখে পেছনে লুকানো তারার দিকে তাকিয়ে বলে ওঠে, ওকে দেখ এই ধেড়ে বেদরটাকে ঠিক করতে পারিস কিনা।
পিয়ন্তি বেগমের কথায় তুর্য হালকা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। পিয়ন্তি বেগম আর কথা বাড়ায় না, সেখান থেকে হন হন করে চলে যায়। সকলেই পিয়ন্তি বেগমের যাওয়ার পানে তাকায় এক পলক। পিয়ন্তি বেগম যেতেই তুর্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে, নিজের পেটে রাখা ছোট্ট হাত দুটোর উপর নজর ফেলে। তারা এখনো তুর্যের পিঠের সাথে লেপ্টে আছে, যার ফলে তুর্য তারার পেট বুক অনুভব করতে পারছে নিজের শরীরের সাথে। তুর্যের ঠোঁটের কোণে হাসি ফোটে। আজ প্রথম তারা তাকে নিজ থেকে এভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। যদিও এর কারণ অন্যটা হলেও এতেই সে খুশি। তুর্যের পুরো শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। প্রিয়সীর ছোঁয়া তাকে মাতাল করে ফেলার উপক্রম। তুর্য তারার হাতের দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, আজ যদি তুই আমাকে ভালোবেসে আমার কাছে আসতি, ঠিক এইভাবে আমাকে তোর সমস্ত শক্তি দিয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিতি। আই সোয়ার, আমাকে তুই সামলাতে পারতিস না। আমার প্রতিটা ছোঁয়ায় তোর ওই ছোট্ট দেহ সহ্য করতে পারত না। বলেই তুর্য সকলেই আড়ালে ঠোঁট বাঁকিয়ে হাসে। তুর্য নিজেকে সামলে নিয়ে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, মেজমা চলে গেছে, এবার স্যার যেভাবে ধরে আছিস মনে হচ্ছে মেরে ফেলবি। শরীরটা পুঁটি মাছের মতো হলেও শরীরে শক্তি আছে বেশ দেখছি। বলেই থামে। তুর্যের কথায় তারার কর্ণপাত হতেই সাথে সাথে তুর্যকে ছেড়ে কিছুটা দূরে সরে যায়। তার তো খেয়ালই ছিল না যে সে তুর্যকে এইভাবে জড়িয়েছিল। তারা বেশ লজ্জা পায়, কি করে ফেলেছে সে ভাবতেই নিজেকে মনে মনে হাজারটা গালিগালাজ করতে থাকে। তুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, থাক, আর আপনাকে লজ্জা পেতে হবে না। 5 মিনিটের মধ্যে তুই বই খাতা নিয়ে আমার ঘরে আসবি। তুর্যের কথায় এক প্রকার দ্রুত গতিতে তাকায় তারা তুর্যের দিকে। বড় বড় চোখ করে চেয়ে আছে তারা। তা দেখে তুর্য ভ্রুকুচকে বলে ওঠে, কি দেখছিস, কথা কানে যায় না? 5 মিনিটের মধ্যে যেন তোকে আমার ঘরে উপস্থিত পাই। যদি 1 মিনিট লেট হয় তাহলে আজকে সারা রাত তোকে আমি ছাদে আটকে রেখে দিয়ে আসবো। বলেই তুর্য তারাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হন হন করে হাঁটা শুরু করে। তারা তুর্যের কথা শুনে শারমিন বেগমের দিকে কাঁদো কাঁদো মুখ তাকায়। শারমিন বেগম না দেখার ভাব করে অন্যদিকে তাকায়, কারণ এই বিষয়ে সে বলতে পারবে না তুর্যের উপর। সে সাহস বাবা তার নেই। শারমিন বেগম তাকে পাত্তা দেয়নি দেখে তারা ন্যাকা কান্না কণ্ঠে কেঁদে বলে ওঠে, বম্মা তুমিও? তারার কথায় শারমিন বেগম না শোনার ভান করে, এখান থেকে কোনো রকমে পালায়। শারমিন বেগম চলে যেতেই তারা আজমিরা বেগমকে কিছু বলতে নিবে, তার আগে তিনি এখান থেকে ভাগে। এক এক করে তারা সকলের কাছে যেতে নিলে সকলেই পালায়, এমনকি শ্রাবণও সেখান থেকে পালায়। তারার এবার ইচ্ছে করছে রাগে দুঃখে ফ্লোরে বসে 2 পা ছড়িয়ে ছিটিয়ে বসে কাঁদতে। তখনই উপর থেকে তুর্যের গলা ফাটানো গর্জন ভেসে আসে, কিরে এলি তুই, নাকি তোকে আমি আজকে ছাদে আটকে রেখে আসব? তুর্যের কথায় তারা এক প্রকার ছুটে টেবিল থেকে সব বই নিয়ে দৌড় লাগায় তুর্যের রুমের দিকে। তুর্যের রুমের সামনে গিয়ে উকি দেয় তারা। তুর্যর ঘরে নেই। ভুরু কুচকায় তারা। একটু আগেই না তাকে ডাকলো, তাহলে গেল কোথায় ভেবে পায় না তারা। তারা আস্তে আস্তে রুমের ভেতরে প্রবেশ করে। পুরো রুমটাতে একবার তার গোল গোল চোখ দিয়ে তাকায়, কোথাও নেই। পর মুহূর্তে ওয়াশরুম থেকে পানির আওয়াজে বুঝতে পারে ওয়াশরুমে আছে। তারা সোফায় গিয়ে বসে পড়ে, বই খাতাগুলো টেবিলের উপর রেখে দেয়। 2 পা উঁচিয়ে বসে নখ কামড়াতে থাকে। তার ভীষণ টেনশন হচ্ছে এই মুহূর্তে। আল্লাহ জানে কি হবে আজ তার। এখন তার নিজের উপরই রাগ হচ্ছে। এর চেয়ে ভালো তো ওই হাদারামটাই ছিল, ভালো ছিল বলে মনে হচ্ছে তারার। তারা নখ কামড়ে কামড়ে সেটা আবার থুথু করে ফেলাচ্ছে। তারার ভাবনার মাঝে ওয়াশরুমের দরজার আওয়াজ পাওয়া যায়। তারা তাকায় সেখানে। তাকাতেই তার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। তার ঠোঁট জোড়া ফাঁকা হয়ে যায়। হাঁ করে তাকিয়ে থাকে এক প্রকার তুর্যের দিকে। স্লিভার কালারের একটা ট্রাউজার আর হোয়াইট কালারের হাঁটাবিহীন গেঞ্জি পরা, টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে এদিকে আসছে। চুলগুলো ভিজে কপালের উপরে চুলগুলো পড়ে আছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, তার মুখে লেগে আছে বিন্দু বিন্দু পানির ফোঁটা। পরনের গেঞ্জিটা গলার দিক থেকে কিছুটা ভিজে। তারা হাঁ করে তাকে মনে মনে বলে ওঠে, ওকে গোসল করলে বুঝি এত সুন্দর লাগে? বলেই তারা আকাশ পাতাল ভাবতে থাকে। তুর্য তারার দিকে ভ্রুকুচকে তাকায়। তারা সামনে এসে দাঁড়ায়। তারা তাতে খেয়াল নেই, হাঁ করে সে তাকিয়ে আছে। তা দেখে তুর্য তারার মুখের সামনে তুড়ি বাজিয়ে ওঠে। তারা তাতেও কোনো হোলদোল নেই, সে হাঁ করে তাকিয়ে আছে তো আছে। তুর্য এবার বেশ অবাক হয়। সে ভেবে পায় না এই মেয়ে এভাবে হাঁ করে দেখছেটা কি তার মাঝে। তুর্য এবার কিছুটা
জোরে ডেকে বলে ওঠে, দেখা হয়েছে তোর নাকি আরও দেখার বাকি আছে? সূর্যের কথা এবারে হুঁশ ফেরে তারা থতমত খেয়ে যায়। আমতা আমতা করতে করতে মাথা নিচু করে ফেলে। বেশ লজ্জা পেয়ে সে নিজের উপর, বেশ ক্ষিপ্ত সে। মনে মনে নিজেকে গালি দিতে দিতে বলে ওঠে, সি তারা, তুই কতটা নির্লজ্জ! এভাবে কেউ কারো দিকে তাকিয়ে থাকে নাকি? তাও আবার নিজের চাচাতো ভাইয়ের ওপর। ছি, তুই শ্রাবন্তীর মতো এত হ্যাংলা হলি কবে থেকে শুনি? বলেই তারা নিজেকে মনে মনে হাজারটা বকা দিতে থাকে। সূর্য তারাকে এভাবে আকাশ পাতাল ভাবতে দেখে রাগে কটমট করতে করতে বলে ওঠে, কোন মহাসাগরে ডুবে আছিস তুই শুনি? তোকে আমি এখানে পড়তে এনেছি, মহাবিদ্যাসাগরের মতো ভাবনায় ডুবে থাকতে বলিনি। ননসেন্স। শেষের কথাটা একটু ধমক দিয়ে বলে সূর্য। তারা ভয়ে হালকা কেঁপে ওঠে, মাথা নিচু করে সে বসে আছে। ছোটবেলা থেকেই সে বরাবরই সূর্যকে জমের মতো ভয় পায়। এখনও তার ভয়টা একটু কমেনি, বরং আগের থেকে অনেকটাই বেড়েছে বলতে গেলে। তার সাহস নেই এই মুহূর্তে সূর্যের মুখের ওপর কিছু বলা, তাই চুপচাপ মাথা নিচু করে আছে। তবে মনে মনে সূর্যকে সে হাজার হাজার গালাগালি ডুবিয়ে মারছে। সূর্য তারাকে চুপ করে বসে থাকতে দেখে ধমক দিয়ে বলে ওঠে, সঙ্গের মতো বসে আছিস কেন? তোকে কি আমি শোপিসের মতো সাজানোর জন্য এনেছি নাকি? বই বের করে জলদি পড়তে বস, আজ পড়া না পারলে দেখিস তোর কি অবস্থা আমি করি। সূর্যের কথায় তারা ভয়ে তড়িঘড়ি করে বই বের করে সামনে ধরে। তারার বেশ রাগ হচ্ছে, কিন্তু এই মুহূর্তে সে কিছু করতে পারছে না। রাগে অভিমানে সে বই খুলে পড়তে শুরু করে। সূর্য তারাকে পড়তে দেখে বিছানার কাছে চলে যায়। বিছানার উপর থেকে ল্যাপটপটা নিয়ে ফের তারার কাছে চলে আসে। তারার সামনের সোফায় বসে ল্যাপটপ খুলে কাজ করতে থাকে। তারা মুখ ভোতা করে আবল তাবল পড়তে থাকে বায়োলজি বই বের করে। সে শুধু ঠোঁট নাড়াচ্ছে আর গুনগুন করে কিছু বলছে, মাঝে মাঝে আর চোখে সূর্যের দিকে তাকাচ্ছে। সূর্য মন দিয়ে কাজ করতে ব্যস্ত, তবে সেও মাঝে মাঝে তাকাচ্ছে তারার আড়ালে। বেশ অনেকটা সময় পার হয়ে যায়। সূর্য এবার ল্যাপটপ রেখে তারার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, পড়েছিস? সূর্যের কথায় তারা শুধু মাথা উপর নিচ নাড়ায়। সূর্য তারার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, দে বই দে, দেখি কি পড়েছিস তুই। সূর্যের কথায় তারা শুকনো ঢোক গেলে। এখন কি তার পড়া ধরবে নাকি? সে তো কিছুই পড়েনি, তাহলে বলবে কি? না পারলে তো এই বজ্জাত বেটা আজকে তাকে মেরেই ফেলবে। এসব হাজার কথা ভাবতে থাকে তারা। ভয়ে তার গলা শুকিয়ে আসে। সূর্য হাত বাড়িয়ে আসে। তারা বই না দিয়ে ভাবনায় ডুবে আসে দেখে সূর্য বাজখাই ধমক দিয়ে বলে ওঠে, আবার তুই আকাশ পাতাল ভাবছিস? তুলে এক আছাড় মারবো তোকে, বই দে এদিকে। সূর্যের ধমকে কেঁপে ওঠে তারা, তড়িঘড়ি করে বই এগিয়ে দেয় তার দিকে। সূর্য তারার হাত থেকে খপ করে বই না নিয়ে নিজের হাতে নিয়ে নেয়। অগ্নি চোখে তাকায় তারার দিকে। তারা ভয়ে হাঁসফাঁস করছে। সূর্য বইয়ের দিকে তাকায়, এক পলক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দেখি তুই এই 1 ঘন্টা ধরে কি পড়ছিলিস? বলেই সূর্য বায়োলজি বইটা বন্ধ করে টেবিলের উপর রেখে দেয়। এসব প্রশ্ন করার জন্য তার কোনো বইয়ের প্রয়োজন পড়ে না। সূর্য তারার পানে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, বলতো উদ্দীপকের শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ কর। সূর্যের প্রশ্ন শুনে তারা যেন আকাশ থেকে পড়ে, হাঁ করে তাকিয়ে আছে সূর্যের দিকে। সে কি উত্তর দিবে? সে তো এই প্রশ্ন কখনো শুনেছে বলে তার মনে হয় না, যেন আজই সূর্যের মুখে সে শুনল। সূর্য তারাকে তাকিয়ে থাকতে দেখে বাজখাই গলায় বলে ওঠে, কি হলো, বলছিস না কেন? তারা চুপ করে আমতা আমতা করছে, তা তো সে উত্তরই পারে না। উত্তর কি দেবে সে? সূর্যের রাগে চোখ মুখে রাগ নিয়ন্ত্রণ করে ফের আবার বলে ওঠে, ওকে, তোকে এবার এর থেকেও সহজ প্রশ্ন ধরছি। বলেই সে তারাকে প্রশ্ন করে, বল, উদ্দীপকের জৈব অণুটির সংশ্লেষণে নিউক্লিক অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এর বিশ্লেষণ কি হবে বল। তারার মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা নাকি ছোট প্রশ্ন, যেখানে প্রশ্নটাই এত বড়, উত্তরটা কত বড় হবে সেটাই ভাবছে তারা। সূর্য বোঝে তারা এটার উত্তরও পারে না। সূর্য পরপর অনেকগুলো প্রশ্ন করে। তারার পুরো মাথা ভো ভো করে ঘুরছে। কোথায় থেকে পাচ্ছে এসব প্রশ্ন? সূর্য সেটাই ভেবে পাচ্ছে না সে। আর সে উত্তর পারবেই বা কী করে? সে তো বইটাই ছোঁয় না, কলেজের যা একটু একটু ছোঁয়। তারার উপর এবার সূর্যের বেশ রাগ উঠে যায়, মাথা গরম হয়ে যায় তার রীতিমতো। সূর্য এবার তারাকে ধমকে বলে ওঠে, কি সমস্যা তোর? হ্যাঁ, একটা কিছু তুই পারিস না? সামান্য ছোট ছোট প্রশ্নের উত্তরটাও তুই দিতে পারছিস না? কি পড়াশোনা করিস তুই কলেজে গিয়ে? সূর্যের ধমকে আঁতকে ওঠে তারা। সূর্যকে দেখে তার ভয় লাগছে এখন। তারা গুটিসুটি হয়ে বসে মাথা নিচু করে রাখে। সূর্য ফের গর্জে বলে ওঠে,
একটা উত্তরও তুই দিতে পারিসনি। কলেজে গিয়ে তুই কি ঘোড়ার ডিম পড়াশোনা করিস? বাসায় এসব পড়তে বসিস না তুই। তোর নামে হাজারটা কমপ্লেন আমার কাছে আসে কেন? সারাদিন শুধু টই টই করে ঘুরিস বাড়িতে। আজ পড়ে পড়ে শুধু পারিস ঘুমাতে আর গেমস খেলতে। খাওয়া দাওয়াটাও ঠিকমতো করিস না কেন? শেষের কথাটা বলেই ধমকে ওঠে তুর্য। তারা মাথা নিচু করে ঠোঁট উল্টে বসে আছে। তুর্য তারাকে চুপ থাকতে দেখে আগের নাই বলে ওঠে, কি হলো বলছিস না কেন? তোর নামে এত কমপ্লেন কেন শুনি? এবারও তারা কিছু বলে না। তুর্য এবার রাগে বসায় কিছুটা জোরেই বলে ওঠে, কথা বলছিস না কেন ইডিয়েট? তুর্যের ধমকে এবার তারা কেঁদে ওঠে। মুহূর্তেই চোখ দিয়ে পানির ঝর্ণা বইয়ে দিতে শুরু করে। তুর্য তারার দিকে তাকায়। তারাকে কাঁদতে দেখে তুর্য চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারছে না। তুর্য বসা থেকে উঠে দাঁড়ায়, এক হাত কোমরে রেখে আরেক হাত দ্বারা রাগ নিয়ন্ত্রণ করে। তারা ফ্যাস ফ্যাস করে কেঁদেই যাচ্ছে, যা এই মুহূর্তে বিরক্ত লাগছে তুর্যের। তুর্য চোখ খুলে তারার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে ওঠে, এই কান্না বন্ধ কর। একদম তুই আমার সামনে কাঁদবি না। চুপ চুপ কর বলছি, চুপ। কে শোনে কার কথা? তারা কেঁদেই যাচ্ছে। এক প্রকার সে নাক টেনে টেনে কাঁদছে। তা দেখে এবার তুর্য ঘর কাঁপিয়ে ধমক দিয়ে বলে ওঠে, তুই কান্না বন্ধ করবি নাকি তোকে তুলে আছাড় মারবো আমি? সঙ্গে সঙ্গে তারা কেঁপে ওঠে। মুহূর্তেই তার কান্না বন্ধ হয়ে যায়। ঠোঁট চেপে কান্না আটকে রেখেছে সে। মাঝে মাঝে নাক টানছে। তুর্য তারার দিকে তাকিয়ে বলে ওঠে, এই মুহূর্তে আমার ঘর থেকে যা। তোকে দেখলে এখন আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তুর্যের কথায় তারা শুধু নাক টানছে, কিন্তু সে একটুও নড়ে না। তা দেখে তুর্য ফের ধমক দিয়ে বলে ওঠে, কি হলো, তোর কানে যাচ্ছে না? তোকে বের হতে বলেছি আমি। তুর্যের কথায় এবার তারা ভয়ে উঠে দাঁড়ায়। আস্তে আস্তে নাক টানতে টানতে তার বই খাতা গুছাতে থাকে। তুর্য তারার দিকে তাকিয়ে আসে। একটু কাঁদতে কাঁদতে ফর্সা মুখখানা কেমন লাল হয়ে গেছে। তুর্যের এবার মায়া লাগলো, একটু বেশি করে ফেলেছে সে নাকি। তারা বই খাতা গুছিয়ে সেখান থেকে মাথা নিচু করে নাক টানতে টানতে চলে যায়। তুর্য তারা যাওয়ার পানে তাকায়। এবার নিজের উপর বেশ রাগ হচ্ছে তার। কোমরে হাত রেখে আর এক হাত দিয়ে তার চুল টেনে ধরে। জোর দু একবার শ্বাস নিয়ে শান্ত হয়ে বলে ওঠে, একটু বেশি বেশি করে ফেললাম নাকি? বলেই তুর্য অনুতপ্ত হতে শুরু করে। পর মুহূর্তেই কিছু একটা ভাবতে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, না তুর্য, তুই ঠিকই করেছিস। ওকে শাসন না করলে এই মেয়ে জীবনেও শুধরাবে না। পড়াশোনার প্রতি একটু মন নেই এই মেয়ের। সামান্য প্রশ্নের উত্তরগুলোও দিতে পারল না। একে এর মতো করে না বুঝালে এই বাদরটারও মাথায় চড়ে বসবে। বাড়ির লোকগুলো হয়েছে আদর দিয়ে দিয়ে পুরো বাদরে পরিণত করেছে। কোথায় ভাবলাম দেশে এসে সব ঠিক করব, এখন দেখছি সব উল্টো। এই মেয়ের পড়াশোনায় যে অবস্থা, এখন যদি এসব ভালোবাসা প্রেমকে বোঝাতে যায়, দেখা যাবে ও পড়াশোনায় আর করবে না। আরও কিছুদিন মনে হচ্ছে ওয়েট করতে হবে আমাকে। আগে এই বাদরকে আমার মানুষ করতে হবে, যে করেই হোক। একটানে কথাগুলো বলে থামে তুর্য। তারা রুমে গিয়ে দরজা বন্ধ করে ভ্যা ভ্যা করে কেঁদেই যাচ্ছে। তখন থেকে তার কান্না থামার নামই নেই একেবারে। সে দরজা বন্ধ করে কেঁদে যাচ্ছে। সে ভেবে নিয়েছে আজ আর সে নিচে নামবে না। যাই হয়ে যাক না কেন, রাতে খাবেও না।